নমস্কার সবাইকে। ভাবতে পারবেন না আপনি আমাদের ভারতের সরকার কিভাবে ইউএস কে বাধ্য করছে ফাইনালি আমাদের ভারতের উপরে পুরোপুরি ডিপেন্ড করতে। এই যে বর্তমানে দেখেন বারবার সে আমাদের ভারতের নাম নিয়ে বিভিন্ন রকমের সব নেগেটিভ নেগেটিভ কথাবার্তা বলা, দেখবেন কিছু সময় পরে গিয়ে ইউএস বাধ্য হয়েছে সেই সব কিছুকে পুরোপুরি স্টপ করতে। অ্যাকচুয়ালি দেখুন, আপনি জানবেন হয়তো রেয়ার আর্থ মিনারেলস, ক্রিটিক্যাল মিনারেলসের ব্যাপারটা বর্তমানে ওয়ার্ল্ডে প্রায় সবকটা হাই টেক ম্যানুফ্যাকচারিং সেক্টরই ইউজ হয়। এআই সার্ভার, এআই ডেটা সেন্টার, ডিফেন্স ইকুইপমেন্টস, ইভি, লিথিয়াম আয়ন ব্যাটারি, সোলার ইন্ডাস্ট্রি, উইন্ড টারবাইন জেনারেটর, ইলেকট্রনিক্স, সেমিকন্ডাক্টর ইত্যাদি সবকটা ক্ষেত্রে যে রেয়ার আর্থের উপরে আবার চীনের টোটাল মনোপলি। চীনের কাছেই রয়েছে এই পুরো ওয়ার্ল্ডে সব থেকে বেশি পরিমাণে রেয়ার আর্থসের রিজার্ভ। তারপর আবার এই পুরো ওয়ার্ল্ডে যতটা টোটাল পরিমাণে রেয়ার আর্থসের মাইনিং হয় তার থেকে আবার প্রায় 70% মতন শুধুমাত্র চীনেই হয়। এরপর আবার রেয়ার আর্থসের মাইনিং করার পর রিফাইন করার প্রয়োজন থাকে, প্রসেস করার প্রয়োজন থাকে, সেটাতেও আবার 90%-এর ওপর মনোপলি চীনের। অন্য যে কোনো দেশই হোক না কেন সেই সব দেশগুলো রেয়ার আর্থসের মাইনিং করার পর, এমনকি ইউএসও পর্যন্ত রেয়ার আর্থসগুলোর মাইন করার পর সেগুলো ডাইরেক্টলি সোজা চীনে পাঠিয়ে দেয়, যেখানে ফাইনালি গিয়ে সেইগুলো রিফাইন হয়, প্রসেসিং হয়। তারপর তো আবার রেয়ার আর্থ ম্যাগনেট, যেগুলো আবার ইভি, উইন্ড টারবাইন, সেগুলোতে সব থেকে বেশি পরিমাণে ইউজ হয়। এগুলোতেও আবার 95%-এর ওপর মনোপলি একমাত্র শুধু চীনেরই। চীনে 95%-এর ওপর রেয়ার আর্থ ম্যাগনেট প্রডিউস হয়। এরপরে আবার আছে হেভি রেয়ার আর্থস, সেগুলোতে আবার চীনের 99%-এর মতনই আবার মনোপলি। এই হেভি রেয়ার আর্থস মানে আবার কি? অ্যাকচুয়ালি দেখুন, আমাদের এই নেচারে দু ধরনের রেয়ার আর্থস একসাথে পাওয়া যায়। একটা হলো লাইট রেয়ার আর্থ আর আরেকটা হলো হেভি রেয়ার আর্থ। হেভি রেয়ার আর্থ আমাদের এই পুরো পৃথিবীতে আরো অনেকটাই বেশি পরিমাণে রেয়ার। যত রকমই সব ডিফেন্স ইকুইপমেন্টস প্রডিউস হয় এই পুরো ওয়ার্ল্ডে, যেমন ধরুন F-35, বিভিন্ন সব নিউক্লিয়ার সাবমেরিন, ফ্রান্সের রাফেল, Su-57, এমনকি ইউএস এর F-22 র্যাপ্টর, সেই সবকটাতেই 85 থেকে 90%-এর মতনই ইউজ হয় লাইট রেয়ার আর্থ মিনারেল। বাকি 10 থেকে 15%-এর মতন ইউজ হয় হেভি রেয়ার আর্থ মিনারেল। এমনকি ইলেকট্রিক ভেহিকল, এআই ডেটা সেন্টার, এআই সার্ভার, সেগুলোর ক্ষেত্রেও কম পরিমাণে ইউজ হয় হেভি রেয়ার আর্থ মিনারেল। বেশিরভাগ মানে 90 থেকে 95% মতনই হয় লাইট রেয়ার আর্থ মিনারেল। আর এই লাইট রেয়ার আর্থ মিনারেলেরই সেকেন্ড লার্জেস্ট রিজার্ভের উপরে বসে আছে আমাদের ভারত। চীনের কাছে হচ্ছে সব থেকে বেশি পরিমাণে লাইট রেয়ার আর্থের রিজার্ভ, সেখানে সেকেন্ডেই হলো আমাদের ভারত। তারপর আমাদের এমন আছে আমাদের ভারতের কাছে আবার হেভি রেয়ার আর্থস নেই, সেটাও আছে বাট কম পরিমাণে। টোটাল আমাদের যে রিজার্ভ মানে হচ্ছে 8.52 মিলিয়ন মেট্রিক টন, তার মধ্যে থেকে প্রায় 1%-এর মতন হলো হেভি রেয়ার আর্থ। একমাত্র চীনের কাছেই রয়েছে এই হেভি রেয়ার আর্থ আমাদের ভারতের থেকেও বেশি পরিমাণে। টোটাল হচ্ছে চীনের 44 মিলিয়ন মেট্রিক টন হলো রিজার্ভ, সেখান থেকে 5%-এর মতন হলো হেভি রেয়ার আর্থসের রিজার্ভ। ব্রাজিল অফিসিয়ালি হোল্ড করে সেকেন্ড লার্জেস্ট রেয়ার আর্থসের রিজার্ভ, বাট প্রবলেমটা হলো ব্রাজিলের ক্ষেত্রে পুরোটা কিন্তু প্রপারলি ম্যাপ করা না, মানে পুরোপুরি বলতে গেলে প্রুভেন না। সেখানে আমাদের ভারত আর চীনের রিজার্ভটা হলো একমাত্র টোটালি প্রুভেন, প্রপারলি আবার ম্যাপড, মানে মাইন্ড করে শুধু বের করাটাই হলো অপেক্ষা। সো বুঝতেই পারছেন এই শুধুমাত্র এই নাম্বারসগুলোর মাধ্যমে আমাদের ভারত এই পুরো ওয়ার্ল্ডে কত বড় একটা ইম্পর্টেন্ট দেশে পরিণত হয়ে যাচ্ছে। নাও এবার আসা যাক মেইন যে স্টোরি সেইটাতে। আপনার মনে আছে হয়তো রিসেন্টলি চীন ইউএস এর ওপরে এই রেয়ার আর্থসের দিক থেকে বিশাল পরিমাণে রেস্ট্রিকশন ইম্পোজ করে দিয়েছিল। ট্রাম্প ট্যারিফ ইম্পোজ করেছিলেন, আর সাথে সাথেই চীনের তরফ থেকে এই রেয়ার আর্থসের দিক থেকে টোটালি সাপ্লাইটাকে হল্ট। ইউএস এর ডিফেন্স ইন্ডাস্ট্রি, এআই ইন্ডাস্ট্রি হেভিলি রিলাই করে এই চীন থেকে সাপ্লাই করা রেয়ার আর্থসের উপরে। সো চীন যে মুহূর্তে এই সাপ্লাইটাকে চোখ করে দেয়, সাথে সাথেই ইউএস এর এই ইন্ডাস্ট্রিগুলো টোটালি প্রেশারে পড়ে যায়, প্রবলেমে পড়ে যায়। ঠিক এরকম সেম জিনিসটাই আবার চীন করেছিল 2010-এ জাপানের উপরে। টয়োটা, হিতাচি, হন্ডা, মিৎসুবিশি, প্যানাসনিক, এরকম সব জাপানের যে জায়েন্ট কোম্পানিগুলো রয়েছে সেই সব কটাই এই রেয়ার আর্থসের সাপ্লাইয়ের দিক থেকে মেজর চ্যালেঞ্জেস ফেস করেছিল। জাপানের ইকোনমিতে মেজর ইম্প্যাক্ট ফেলে দিয়েছিল চীন সেই সময় 2010-এ। পুরোপুরি বলতে গেলে মনোপলি চীনের এই রেয়ার আর্থসের উপরে,
যার ফলে চীন যে কোনো দেশেরই ইকোনমিকে হেভিলি হঠাৎ করে ইম্প্যাক্ট করতে পারে। এস্টিমেশন অনুযায়ী সিম্পল এই রেয়ার আর্থসের সাপ্লাইটাকে ফ্রিজ করে দেওয়ার মাধ্যমে চীন এই পুরো ওয়ার্ল্ডে $7 ট্রিলিয়ন ম্যানুফ্যাকচারিং ইকোনমিকে ইম্প্যাক্ট করতে পারে। ভাবুন, চীন একাই $7 ট্রিলিয়ন ইকোনমির ওপরে ইম্প্যাক্ট, যে জিনিসটাকে আমাদের ভারতও 2020-তে বেশ ভালো মতন করেই বুঝতে পেরে গিয়েছিল। গালওয়ান ইনসিডেন্ট, আমাদের ভারত বুঝতে পেরে গিয়েছিল যে অন্য আর একটা উপায় তো অবশ্যই খুঁজে বের করতে হবে, কারণ আমাদের ভারতও সেই সময় হেভিলি চীনের এই রেয়ার আর্থসের সাপ্লাইয়ের উপরে নির্ভর করত। আমাদের ভারতের টাটা, মাহিন্দ্রা, মারুতি সুজুকি, অশোক লেল্যান্ড এই সবকটা কোম্পানি হেভিলি রিলাই করত চীনের দ্বারা সাপ্লাই করা রেয়ার আর্থসের উপরে, যেখানে কিনা এই ভেহিকেল বা গাড়ির সেক্টরটাই হলো অ্যাকচুয়ালি ম্যাসিভলি আমাদের ভারতের ইকোনমিতে পজিটিভ ইম্প্যাক্ট ফেলে। এই সেক্টরটাতেই বলতে গেলে আমাদের ভারত প্রায় বলতে গেলে সেলফ রিলায়েন্ট। তারপর তো আবার ইভি, গ্রিন এনার্জি এইসব সেক্টরে আমাদের ভারত হেভিলি রিলাই করে চীনের দ্বারা সাপ্লাই করা রেয়ার আর্থসের ওপরে। সো অন্য একটা রাস্তা খোঁজাটা আমাদের ভারতের ক্ষেত্রে খুবই দরকারি ছিল, যার জন্য 2021 থেকে আমাদের ভারতের যে রেয়ার আর্থসের রিজার্ভটা সেটাকে প্রপারলি পুরো ম্যাপ করাটা শুরু হয় 2024-এ গিয়ে, যেটা টোটালি ফিনিশ হয়। 8.52 মিলিয়ন মেট্রিক টন রেয়ার আর্থসের রিজার্ভ প্রপারলি পুরো ম্যাপ করা। দেন তারপরে আসে জানুয়ারি 2025, আমাদের ভারত লঞ্চ করে ন্যাশনাল ক্রিটিক্যাল মিনারেল মিশন, মানে হচ্ছে ফার্স্ট পেসে মাইনিং স্টার্ট করা, রিফাইনিং আর প্রসেসিং ডোমেস্টিক্যালি স্টার্ট করা, তারপর হচ্ছে ওয়েস্ট থেকে আবার রিসাইকেল করা। আমাদের ভারত ছাড়া অন্যান্য দেশেও আবার বিভিন্ন সব মাইন্সগুলোকে খুঁজে বের করা, যেখান থেকে আবার সেই রেয়ার আর্থস মিনারেলগুলোকে আমাদের ভারতে নিয়ে আসা, দিয়ে তারপর আমাদের ভারতের মধ্যেই প্রসেস করা, যেগুলো কিনা এই মিশনটাকে অ্যাকচুয়ালি লঞ্চ করার আগে প্রপারলি কোনোভাবেই হচ্ছিল না, সেকেন্ড লার্জেস্ট রিজার্ভের উপরে বসে থাকা সত্ত্বেও। দিয়ে তারপরে আসে সেপ্টেম্বরের 2025, আমাদের ভারত এই মাইনিং এর ব্যাপারটা নিয়ে মেজর আরও আর একটা হার্ডেলকে রিমুভ করে দেয়। আমাদের ভারতের মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট ক্লিয়ার করে দেয় যে এই রেয়ার আর্থসের ব্যাপার নিয়ে, ক্রিটিক্যাল মিনারেলসের ব্যাপার নিয়ে লিগাল কেস, কোর্ট কেস আর করা যাবে না। মানে ব্যাপারটা হলো, আপনি জানেন যে আমাদের ভারত যদি মেজর কোনো একটা প্রজেক্ট নিয়ে এগোনোর চেষ্টা করে, তাহলে সাথে সাথেই এনভায়রনমেন্টের নাম করে বা অন্য কোনো এক্সকিউজকে ইউজ করে বা লিগাল কেস বা কোর্ট কেসকে ব্যবহার করে সেই প্রজেক্টটাকে ডিলে করে দেওয়ার প্রচন্ড পরিমাণে চেষ্টা চলে, যার ফলে যে কোনো প্রজেক্টের প্রপার গ্রিন সিগন্যাল পেতে গিয়ে বিশাল একটা সময় লেগে যায়। সেই হার্ডেলটাকেই এবার 2025-এ সেপ্টেম্বরে মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট পুরোপুরি রিমুভ করে দিয়েছে এই রেয়ার আর্থসের দিক থেকে। রেয়ার আর্থ মিনারেলসের উপরে সিকিউরিটি আর স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্সের ট্যাগটাকে লাগিয়ে দেয়। মানে দেখুন, ইউএসএতে হামেশা দেখতে পাচ্ছেন যে কোনো একটা প্রজেক্টের ওপরে ন্যাশনাল সিকিউরিটির ট্যাগটাকে ইউজ করে দিয়ে কিভাবে সেই প্রজেক্টটাকে হঠাৎ করে খুবই ইম্পর্টেন্ট বানিয়ে দেওয়া হয়, তারপর তার ফলে সেই প্রজেক্টটা তাড়াতাড়ি গ্রিন লাইট পেয়ে যায়। সেই সেম জিনিসটাকেই ফলো করেছে আমাদের ভারত এই রেয়ার আর্থসের ক্ষেত্রে, যার ফলে পুরো প্রসেসটাই ইজি, স্মুথ আর ফাস্ট হয়ে যায়, যেগুলোর ফলে ইভেনচুয়ালি দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আমাদের ভারত চীনকে প্রপারলি রিপ্লেস করার মতো পরিণত হয়ে গেছে এই রেয়ার আর্থস আর ক্রিটিক্যাল মিনারেলসের দিক থেকে। প্রসেসটা এখন স্মুথ, ফাস্ট, কোনো রকমের ডিলে নেই। তারপর আবার আমাদের ভারতের কাছে সেকেন্ড লার্জেস্ট রিজার্ভ, লো কস্ট আর জাইগ্যান্টিক ম্যান পাওয়ার, তার সাথে আবার জাইগ্যান্টিক ল্যান্ড এরিয়া, জাইগ্যান্টিক কোস্টাল এরিয়া, আর অলসো সব থেকে বড় ব্যাপারটা হলো আমাদের ভারতের মধ্যে ডোমেস্টিক হিউজ একটা কনজাম্পশন মার্কেট। এই মুহূর্তে দাঁড়িয়ে জাপানকে শুধু আমাদের ভারতকে টেকনোলজির দিক থেকে হেল্প করতে হবে, বদলে তারা ইজিলি নিয়ে যেতে পারবে তাদের যেটা ডেসপারেটলি দরকার সেই রেয়ার আর্থস। তারা তাদের সাপ্লাইয়ের চেন থেকে চীনকে রিপ্লেস করে দিতে পারবে। ইউএসকেও শুধুমাত্র ম্যাসিভ পরিমাণে ফান্ডিং প্রোভাইড করতে হবে, বদলে ইউএসও পেয়ে যাবে তাদের ডিফেন্স ইন্ডাস্ট্রির জন্য, এআই ইন্ডাস্ট্রির জন্য, ইলেকট্রিক ভেহিকলসের জন্য দরকারি রেয়ার আর্থ মিনারেলস। অস্ট্রেলিয়াকে আমাদের ভারতকে প্রোভাইড করতে হবে আরও পরিমাণে রেয়ার আর্থসের র মাইন্ড রক, কারণ দেখুন অস্ট্রেলিয়াতে ম্যাসিভ পরিমাণে রেয়ার আর্থসের রিজার্ভ রয়েছে, এই পুরো ওয়ার্ল্ডে প্রুভেন রিজার্ভের দিক থেকে থার্ড প্লেসে। বাট অস্ট্রেলিয়া কিন্তু ল্যাক করে প্রপার সেই প্রসেসিং এর ব্যাপারটা নিয়ে, ম্যান পাওয়ার নিয়ে, কস্টের ব্যাপারটা নিয়ে। সো অস্ট্রেলিয়াও আরও পরিমাণে র মাইন করা রেয়ার আর্থস আমাদের ভারতকে প্রোভাইড করবে, বদলে অস্ট্রেলিয়াও নিজেদের জন্য দরকারি প্রসেস করা রেয়ার আর্থ মিনারেলস পেয়ে যাবে।
মানে বুঝতেই পারছেন, ওভারঅল সব দিক থেকে সবারই লাভ। আমাদের ভারত চীনকে রিপ্লেস করছে, রেয়ার আর্থসের দিক থেকে একেবারে সেন্টার একটা পয়েন্টে পরিণত হয়ে যাচ্ছে। বদলে ইউএস হোক, জাপান হোক বা অস্ট্রেলিয়া নিজেদের নিডগুলোকে ফুলফিল করে নিতে পারছে। আর যে কারণগুলোর জন্য অ্যাকচুয়ালি বলতে পারেন, রিসেন্টলি ইউএস এর সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও আমাদের ভারতে ভিজিট করেছিলেন। ম্যাসিভ $30 বিলিয়ন ইনভেস্টমেন্টের অ্যানাউন্সমেন্ট করেছিলেন। সাথে আবার কোয়াডের তরফ থেকে সেপারেটলি $20 বিলিয়ন আবার আলাদা করে ইনভেস্টমেন্ট, যার সিগনিফিকেন্ট পোর্শনটাই আসবে আমাদের ভারতের হাতে, আমাদের ভারতের সব দরকারি ইনফ্রাস্ট্রাকচারগুলোকে ডেভেলপ করতে। আসলে এবার বুঝতে পারছেন আমাদের ভারতের মোদিজি কিভাবে সাইলেন্টলি ইউএসকে আমাদের ভারতের উপর ডিপেন্ডেন্ট হতে বাধ্য করছে, যেখানে মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপারটাই হলো অন্য কোনো দেশ কিন্তু আমাদের ভারতকে এইসব দিক থেকে আর কোনোভাবেই রিপ্লেস করতে পারবে না, যে কিনা ইভেনচুয়ালি ফাইনালি গিয়ে চীনকে রিপ্লেস করতে পারবে।